সাথী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ সপ্তম শ্রেণী আলো প্রত্যেক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরলরৈখিক গতি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আগের দিনে আমরা ভিডিওতে তাপ নিয়ে আলোচনা করেছি, এবং তাপমাত্রা বা উষ্ণতা। সেখানে আমরা সমস্ত বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝিয়েছি। তো আগের ভিডিওতে ফার্স্ট ভিডিও আমরা দিয়েছি ভৌত বিজ্ঞানের উপরে। তো ভৌত পরিবেশ অর্থাৎ পরিবেশ এবং বিজ্ঞান সপ্তম শ্রেণীর বই থেকে আলো সম্পর্কে আলোচনা করা হবে। তো প্রত্যেক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা, আলোর সরলরৈখিক গতি। এখানে দেখো, প্রত্যেক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং আলোর সরলরৈখিক গতি এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তো এসো ছাত্রছাত্রী বন্ধুরা, এবারে আমরা আলোচনায় আসি যে আমরা কোনো বস্তুকে দেখি যখন বস্তুর উপরে আলো পড়ে, অর্থাৎ দিনের বেলা আমরা ঘরের ভিতরে সব কিছু দেখতে পাই, খাট, আলমারি, চেয়ার, টেবিল সব কিছু। আর রাত্রি যখন নেমে আসে, ঘরের ভিতরে আলো নিভে যায়, চাঁদের আলো বা রাস্তার আলো জানলা দিয়ে ঘরে ঢুকতে পারে না, তখন আমরা ঘরের ভিতরে কোনো জিনিসই দেখতে পাই না। আন্দাজে ঠাওর মানে দেখা আর কি, আন্দাজে ঠাওর করে চলতে হয়। অথচ যদি একটা জোনাকি পোকা কোনোভাবে ঘরে ঢুকে পড়ে, সেটা দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। অর্থাৎ আলো হচ্ছে কোনো বস্তুর উপরে আলো পড়লে, সেই বস্তুর উপরে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। আমাদের চোখ কিন্তু আলো ছাড়া দেখতে পায় না, অর্থাৎ আলোই আমাদের দেখতে সাহায্য করে। চোখ থাকলেও কিন্তু দেখা যাবে না। যদি বস্তুর উপরে আলো পড়ে এবং পড়ে যদি প্রতিফলিত আমাদের চোখে আসে, তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। এবার দেখো নেক্সট পেজে দেখো, যেখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা আমরা সলভ করে দেব। তো তার আগে সপ্রভ বস্তু, অপ্রভ বস্তু বা আলোক উৎস কাকে বলে। তো যে বস্তুর নিজস্ব আলো আছে, অর্থাৎ বস্তুগুলো থেকে আলো নির্গত হয়, তাদেরকে সপ্রভ বস্তু বা আলোক উৎস বলা হয়। যেমন সূর্য, তারা বা নক্ষত্র, জোনাকি ইত্যাদি, এগুলো হলো সপ্রভ বস্তু, অর্থাৎ যার নিজস্ব আলো আছে এবং যে বস্তুগুলো থেকে আলো নির্গত হয়, আলো বার হয়, তাকে সপ্রভ বস্তু বা আলোক উৎস বলা হয়। এরপরে দেখো অপ্রভ বস্তু, যে বস্তুগুলো নিজস্ব কোনো আলো নেই, সেই বস্তুগুলোকে অপ্রভ বস্তু বলা হয়। যেমন ইট, কাঠ, পাথর, পেন, কলম, যাই বলো, প্রত্যেকটা কিন্তু অপ্রভ বস্তু, যার থেকে আলো নির্গত হয় না, যাদের নিজস্ব আলো নেই। যেহেতু চাঁদের নিজস্ব আলো নেই, তো সেই জন্যে চাঁদ কিন্তু অপ্রভ বস্তুর মধ্যে পড়ে। এবার দেখো, এখানে বস্তু দেওয়া আছে, সপ্রভ অপ্রভ বস্তু একটা ছক করা আছে। তো কেরোসিন ল্যাম্প, এটা নিশ্চয়ই কেরোসিন ল্যাম্প, তো কেরোসিনের আলো, এটা সপ্রভ বস্তুর আলো নির্গত হয়, এই ক্রস হবে, অপ্রভ বস্তুতে ক্রস হবে। পেন দেখো, এটা হচ্ছে সপ্রভ বস্তু নয়, অপ্রভ বস্তু, এখানে টিক হবে, পেনের জায়গায় টিক হবে, এই অপ্রভ বস্তুর জায়গায় টিক হবে। জামার বোতাম, এটা জামার বোতাম অপ্রভ বস্তু হবে। মোমবাতি সপ্রভ বস্তু হবে। জোনাকি সপ্রভ বস্তু। ছাতা অপ্রভ বস্তু। তারা বা নক্ষত্র হবে সপ্রভ বস্তু। চশমা অপ্রভ বস্তু হবে। আর সূর্য সপ্রভ হবে, চাঁদ অপ্রভ বস্তু হবে। তো এইগুলোর মধ্যে আমাদের যার নিজস্ব আলো আছে এবং যাদের থেকে আলো নির্গত হয়, সেগুলো সপ্রভ বস্তু বা আলোক উৎস বলা হয়। যেমন সূর্য, নক্ষত্র, এগুলো হচ্ছে সপ্রভ বস্তু। কেরোসিন ল্যাম্প, জোনাকির আলো, এগুলো। আর যেগুলো থেকে আলো নির্গত হয় না, অর্থাৎ যাদের নিজস্ব আলো নেই, সেগুলোকে বলা হয় অপ্রভ বস্তু। আর ইট, কাঠ, পাথর ইত্যাদি হলো অপ্রভ বস্তু। এবার দেখো নেক্সট একটা ছবি এখানে দেওয়া আছে। দেখো এই ছবিটা দেখো, একটা টর্চ আছে এবং একটা কার্ডবোর্ড আছে। এই কার্ডবোর্ডে একটা ছিদ্র আছে। তো টর্চের আলো অনেকগুলো আলোকরশ্মি আছে, তার মধ্যে এই ছিদ্র দিয়ে অনেক আলোকরশ্মি যায়। তো এই ছিদ্রটিকে আলোক বলেছে যে টর্চের আলো বেরিয়ে আসছে, তখন ছিদ্রটিকে বিন্দু আলোক উৎস বলা হয়। যদিও বিন্দু আলোক উৎস বলে কিছু নেই, কারণ একটা ছিদ্র অনেকগুলো ছিদ্রের সমষ্টি। তো ছোট ছিদ্র কিন্তু হলেও অনেকগুলো আলোকরশ্মির মধ্যে দিয়ে যেতে পারে, সেই জন্য বিন্দু আলোক উৎস বলে এটাকে ভাবলেও এটা কিন্তু বিন্দু আলোক উৎস নয়। তাহলে তবু এটা জানতে হবে যে এটা হলো বিন্দু আলোক উৎস। এই ছিদ্রটাকে বলা হয় টর্চের আলো বেরিয়ে আসছে, তখন ছিদ্রটিকে বিন্দু আলোক উৎস বলে ভাবা যেতে পারে। নেক্সট দেখো, একটা সপ্রভ বস্তু নিজের আলোক উৎস, তেমনি অপ্রভ বস্তু আলোক উৎস হিসেবে আচরণ করতে পারে। যেমন একটা স্টিলের বাসন বা থালা, প্লেট, তো
তো এটা একটা অপূর্ব বস্তু, কিন্তু এতে যদি সূর্যের আলো পড়েছে তখন এর থেকে আলো ঠিকরে মানে দেওয়ালে যখন পড়ে তখন স্টিলের বাসনটি আলোর উৎসের মতো আচরণ করে, অর্থাৎ এবারে পড়েছে সেটা আবার আলো এইভাবে বেরিয়ে গিয়েছে। তার মানে কি, এটা প্রতিফলিত হয়েছে, তখন এই বস্তুটা চকচক করে, মনে হয় যেন আলো বিকিরণ করছে, কিন্তু এটা অপ্রভ বস্তু। এবার দেখো, বিন্দু আলোকউৎসের চেয়ে আকারে বড় আলোকউৎসকে বিস্তৃত আলোকউৎস বলা হয়, যেটা বিন্দু আলোকউৎস আর বড় আলোকউৎস বলা হয়। যেমন টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাল্ব, এগুলো হচ্ছে বিস্তৃত আলোকউৎস, সবচেয়ে বড় আলোকউৎস। নেক্সট দেখো, এটা একটা জানালার ছবি রয়েছে, বাইরে থেকে রোদ ঘরে ঢুকছে। তো বলেছে যার মধ্যে দিয়ে আলো যেতে পারে, যার মধ্যে দিয়ে আলো, যে পদার্থের মধ্যে দিয়ে আলো যেতে পারে না সেগুলো হচ্ছে অস্বচ্ছ বস্তু, আর যার মধ্যে দিয়ে আলো যেতে পারে সেগুলো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলা হয়, যার মধ্যে আলো যায়। তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলা হয়। যেমন বায়ু, কাঁচ, জল, এগুলো স্বচ্ছ মাধ্যম। আর যে বস্তুর মধ্যে দিয়ে আলো, যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলা হয়। এবার দেখো, এমন কিছু বস্তু আছে যাদের মধ্যে হালকা আলো যেতে পারে, মানে অল্প আলো বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না, তলকে হালকা, তাহলে মানে এগুলোকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলা হয়। তো এর মধ্যে আছে ঘষা কাঁচ, এগুলো হচ্ছে মানে ট্রেসিং কাগজ, কুয়াশা, ঘষা কাঁচ, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে এই ঘষা কাঁচ, কুয়াশা এবং ট্রেসিং পেপার, এগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আর অস্বচ্ছ মাধ্যম হলো কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি। আর স্বচ্ছ মাধ্যম হলো বায়ু, কাঁচ, জল ইত্যাদি। মোটামুটি বোঝা গেল যে যার মধ্যে আলো যায়, যার মধ্যে আলো যায় না, এবং যার মধ্যে হালকা আলো মানে যাতায়াত করে, অল্প, ভালোভাবে যাতায়াত করতে পারে না কিন্তু আলো যেতে পারে, এরকম। আর অস্বচ্ছ বস্তু, এখানে আমরা বলেছি যে অস্বচ্ছ বস্তু আলো বিকিরণ করতে পারে না, কিন্তু একটা মানে স্টিলের প্লেটের উপরে যখন আলো পড়ে তখন আলো ঠিকরে বেরিয়ে যায়, তো তখন এটা চকচক করে, তো এটা মনে হয় যেন অপূর্ব বস্তু, কিন্তু নয়, এটা হলো অপূর্ব বস্তু। নেক্সট দেখো, আলোর সরলরৈখিক গতি, অর্থাৎ সূর্য থেকে আলো পৃথিবীতে আসে, আমরা সবাই জানি যে প্রতিদিন সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায়। তো এই আলোর সরলরৈখিক গতি, অর্থাৎ আলো সরলরেখায় চলে, তার একটা পরীক্ষা এখানে দেওয়া আছে। নেক্সট দেখো, ছবিতে দেখো যে একটা মানে আলো, মানে জ্বলন্ত মোমবাতি আছে এবং একটা সরু পাইপ আর কি, লোহার পাইপ বা যে কোনো পাইপ নেওয়া যায়, প্লাস্টিকের পাইপ হলে হবে। তো তার মধ্যে দিয়ে প্রথমে দেখছে, তো তখন দেখা যাচ্ছে যে আলোর শিখা, অর্থাৎ মোমবাতির শিখা দেখা যাচ্ছে। কিন্তু যখন এটাকে বাঁকিয়ে দিয়েছে, বাঁকা একটা মানে বাঁকা পাইপ নিয়েছে, তখন দেখা যাচ্ছে যে এই আলোটার মোমবাতির শিখাটা আর দেখা যাচ্ছে না। তো এই পরীক্ষা থেকে প্রমাণ হয় যে আলো নিশ্চয়ই সরলরেখা বা সরলরৈখিক গতি অবলম্বন করে, সরলরেখায় চলাচল করে। নেক্সট দেখো, তাহলে আলো সরলরেখায় চলাচল করে, এটা আলোর একটা ধর্ম। আলোর ধর্ম তাহলে কি, আলো সরলরেখায় চলাচল করে। এরপরে দেখো যে কিছু আলো মানে একসঙ্গে অসংখ্য আলোকরশ্মি আছে, তাকে আলোকরশ্মি গুচ্ছ, বিম অফ লাইট বলা হয়। এবং রে অফ লাইট মানে আলোর চলার পথকে তীরচিহ্ন দিয়ে দেখানো হয়, কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয়, তীরচিহ্নের সাহায্যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয়, তাকে আলোক রশ্মি বা রে অফ লাইট। এবং অনেকগুলো আলোক রশ্মিকে একসাথে আলোক রশ্মি গুচ্ছ বা বিম অফ লাইট বলা হয়। একটা হচ্ছে রে অফ লাইট, একটা হচ্ছে বিম অফ লাইট। এবার দেখো, আলোক রশ্মি গুচ্ছ তিন রকমের, একটা হলো সমান্তরাল সরলরেখা, যেমন তীরচিহ্ন দিয়ে দেখো সমান্তরালভাবে আসে। পরেরটা হচ্ছে অপসারী, মানে ওই একটা বিন্দু থেকে অনেকগুলো আলোকরশ্মি বেরিয়ে যাচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে আলোকরশ্মিগুলো বেরিয়ে থাকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলে। এবং অভিসারী মানে হলো মিলিত হওয়া, অর্থাৎ অনেকগুলো অভিসার কথার মানে হলো মিলিত হওয়া। তো এখানে অনেকগুলো আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাই জন্য এটাকে অভিসারী আলোকরশ্মি গুচ্ছ বলা হয়েছে। এবার দেখো, মানে ছায়া কাকে বলে, প্রচ্ছায়া কাকে বলে, এগুলো তোমাদের বইতে আছে। দেখো, একটা আলোক মানে বস্তুর উপরে একটা হাতে রেখে দিয়েছে এবং তার মানে কার্ডবোর্ড রেখে দিয়েছে, তো আলো এই পাশে আছে, তো মানে এই পাশে আলো আছে, আলোর মানে আলোর এই যে ছায়াটা তৈরি হয়েছে, অর্থাৎ হাতের তালুর অন্ধকার জায়গায় গঠিত হয়েছে হাতের তালুর, তার মানে কি নিশ্চয়ই এখানে কোনো একটা মানে এর উপরে রাখা হয়েছে,
মানে টিউবলাইটের রাখলে টিউবলাইটের সামনে যদি এরকম হাত রাখা যায় তাহলে এই ছবিটা পাওয়া যাবে, অর্থাৎ এই ছায়াটা তৈরি হবে। এটা একটা গাঢ় ছায়া, এর ছায়া বা প্রচ্ছায়া বলা হয় গাঢ় ছায়াকে। আর যেগুলো হালকা ছায়া হয় সেগুলো হচ্ছে এই উপচ্ছায়া বলে। উপচ্ছায়া মানে যেগুলো হালকা ছায়া বা অল্প ছায়া পড়ে, অল্প হয়, তাকে বলা হচ্ছে এই যে হালকা ছায়া, এটা হচ্ছে উপচ্ছায়া। তাহলে ছায়া কাকে বলে? কোনো অস্বচ্ছ বস্তুর পিছনে, আলোকউৎসের সামনে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে সেই অস্বচ্ছ বস্তুর পিছনে যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকেই ছায়া বলে। কিন্তু এখানে সামনেই রেখে দিয়েছে, অর্থাৎ লাইট আছে, টিউবলাইট আছে, টিউবলাইট উৎসের সামনে এখানে টিউবলাইট জ্বলছে, তো তাহলেও ছবিটা পড়ছে এর উপরে, ছায়াটা পড়ছে। তো এরপরে দেখো, তাহলে আমরা কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রশ্নগুলো এবার দেখো যে আমরা কি কি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তারপর আবার বুঝিয়ে দেবো, আবার প্রশ্ন দেব। নেক্সট দেখো, প্রথমে আমরা যে প্রশ্নটা এখানে দিয়েছি যে আলো কি, তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম আলো এক প্রকার শক্তি। লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ আলো এক রকমের শক্তি। এটা হলো কারণ শক্তি মানে হলো যার ভর নেই, যেহেতু আলোর ভর নেই তাহলে সেই জন্য আলো এক রকমের শক্তি হবে। তাহলে আলো কি, এই প্রশ্নের উত্তর হবে হোয়াট ইজ লাইট। লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ আলো হলো এক প্রকার শক্তি। নেক্সট দেখো, স্বপ্রভ বস্তু বা আলোকউৎস কাকে বলে? কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ ওই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়, তাদের বলা হয় স্বপ্রভ বস্তু বা আলোক উৎস, যেমন সূর্য, তারা বা নক্ষত্র, জোনাকি ইত্যাদি। নেক্সট নাম্বার 3, অপ্রভ বস্তু কাকে বলে? যে বস্তুগুলোর কোনো নিজস্ব আলো নেই, তা মানে তার থেকে আলো নির্গত হয় না, তাদের অপ্রভ বস্তু বলা হয়, অপ্রভ বস্তু বলে। তাহলে প্রথমে হচ্ছে আলো কি, তারপরে হচ্ছে স্বপ্রভ বস্তু কাকে বলে বা আলোক উৎস কাকে বলে, পরেরটা হলো অপ্রভ বস্তু কাকে বলে উদাহরণ দাও, বা স্বপ্রভ বস্তু কাকে বলে উদাহরণ দাও, এগুলো প্রশ্ন। নেক্সট দেখো, অপ্রভ বস্তু উদাহরণ হলো ইট, কাঠ, পাথর ইত্যাদি। তারপর দেখো কোনগুলো স্বপ্রভ কোনগুলো অপ্রভ বস্তু লেখো। কেরোসিন ল্যাম্প স্বপ্রভ বস্তু, পেন হচ্ছে অপ্রভ বস্তু, জামার বোতাম অপ্রভ বস্তু, মোমবাতি, জ্বলন্ত মোমবাতি স্বপ্রভ বস্তু, জোনাকি স্বপ্রভ বস্তু, ছাতা অপ্রভ বস্তু, তারা বা নক্ষত্র হচ্ছে স্বপ্রভ বস্তু, চশমা অপ্রভ বস্তু, সূর্য স্বপ্রভ বস্তু, চাঁদ অপ্রভ বস্তু। নেক্সট দেখো, বিন্দু আলোক উৎস কাকে বলে? আলোর উৎস যখন আকারে খুব ছোট হয়, আলোর উৎস যখন আকারে খুব ছোট হয় তখন তাকে বিন্দু আলোক উৎস বলা হয়। বিস্তৃত আলোক উৎস কাকে বলে? উদাহরণ, বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলা হয়, যেমন সূর্য, বৈদ্যুতিক বাল্ব, টর্চ ইত্যাদি হচ্ছে মানে বিস্তৃত আলোক উৎস। তারপর হচ্ছে স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু কাকে বলে? তো যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো সহজে যেতে পারে তাদের স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু বলা হয়। উদাহরণ দেখো, উদাহরণটা হচ্ছে বায়ু, স্বচ্ছ কাঁচ, জল ইত্যাদি। নেক্সট মানে নাম্বার 8, অস্বচ্ছ মাধ্যম বা অস্বচ্ছ বস্তু কাকে বলে উদাহরণ দাও। যেসব বস্তুর মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলা হয়, যেমন কাঠ, পাথর, লোহা, দেওয়াল ইত্যাদি। তারপর হচ্ছে নাম্বার 9 দেখো, ঈষদচ্ছ মাধ্যম কাকে বলে? তো যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো হালকা যেতে পারে, অল্প অল্প যেতে পারে, ভালোভাবে যেতে পারে না, তাদের ঈষদচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ বস্তু বলা হয়। এবার আলো যে সরলরেখায় চলে তার একটা সহজ পরীক্ষা দাও। এটা একটা সহজ পরীক্ষা আমি এখানে দিয়েছি, যে আলো সরলরেখায় চলাচল করে, আলো বক্ষপথে যেতে পারে না, আলো যে সরলরৈখিক পথে চলে তার পরীক্ষাটা কি? উপকরণ হচ্ছে একটা জ্বলন্ত মোমবাতি নিতে হবে, একটা সোজা পাইপ, একটা বাঁকানো পাইপ, দুটো, এই 3টে উপকরণ হলেই পরীক্ষাটা করা যাবে। পরীক্ষা পদ্ধতি ও পর্যবেক্ষণ, একটি জ্বলন্ত মোমবাতির সামনে রেখে একটি পাইপ দিয়ে দেখলে মোমবাতির শিখা দেখা যাবে, আবার একটি বাঁকা পাইপ দিয়ে দেখলে মোমবাতির শিখা দেখা যাবে না। সিদ্ধান্ত তাহলে কী হলো? আলো যদি বক্ষপথে চলতো তাহলে বাঁকা পাইপ দিয়েও আলো শিখা দেখা যেত, অতএব বলা যায় আলো সরলরেখায় চলাচল করে। আলো সরলরেখায় চলাচল করে, বক্ষপথে আলো চলাচল করতে পারে না, অর্থাৎ বক্ষপথে আলো বাধা পায়। নেক্সট দেখো, আলোক রশ্মি কাকে বলে? আলোর চলার পথকে তীরচিহ্ন দিয়ে যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলা হয়। তো এখানে আমরা আলোক রশ্মির অনেকটা উদাহরণ এখানে দিয়েছি। আলোক রশ্মি দেখো, ছবি তোমাদের বইতে আছে আলোক রশ্মির ছবি।
প্রথমে হচ্ছে যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বা আলোকরশ্মি, অপসারী আলোকরশ্মি এবং অভিসারী আলোকরশ্মি। অপসারী মানে একটা বিন্দু থেকে যখন আলোগুলো বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপসারী, আর মানে অনেকগুলো আলোকরশ্মি যখন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে তখন অপসারী হচ্ছে। আর যেটা সমান্তরালভাবে যাচ্ছে দেখো মানে সরলরেখা অবলম্বন করে আলোকরশ্মিগুলো গেলে তাকে সমান্তরাল আলোকরশ্মি বলে। তাহলে আলোকরশ্মি কাকে বলে, এই প্রশ্নটা হলো যে আলোকরশ্মি কাকে বলে সেটা আমরা লিখেছি। দেখো যে আলোকরশ্মি কাকে বলে, আলোর চলার পথকে তীরচিহ্ন দিয়ে যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোকউৎস বা আলোকরশ্মি, রে অফ লাইট বলা হয়। এবং একসঙ্গে অসংখ্য আলোর রশ্মিকে আলোক রশ্মি গুচ্ছ, বিম অফ লাইট বলা হয়। বিম অফ লাইট বলে বা বলা হয়, বিম অফ লাইট। এবার দেখো আলোকরশ্মি গুচ্ছ কয় প্রকার ও কী কী, আমরা আগেই দেখেছি আলোকরশ্মি গুচ্ছ 3 প্রকার। ছবিতে আমরা বলেছি যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, অপসারী আর অভিসারী। অপসারী আলোকরশ্মি গুচ্ছ, অভিসারী আলোকরশ্মি গুচ্ছ। নেক্সট আচ্ছা, অপসারী আলোকরশ্মি গুচ্ছ কাকে বলে, যখন আলোকরশ্মি একটি বিন্দু থেকে নির্গত হয়, এই যে একটা বিন্দু থেকে অনেকগুলো আলোকরশ্মি নির্গত হচ্ছে তাকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলা হয়। ছবিতে দেখো একটা বিন্দু থেকে যখন মানে আলোকরশ্মিগুলো বেরিয়ে যায় তাকে বলা হয় অপসারী আলোকরশ্মি। এরপরে দেখো অভিসারী আলোকরশ্মি, যখন অনেকগুলো আলোকরশ্মি একটি বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে অভিসারী আলোকরশ্মি গুচ্ছ বলা হয়। যেমন এটা একটা বিন্দু, অনেকগুলো আলোকরশ্মি এসে এখানে মিলিত হয়েছে। নেক্সট এবার দেখো ছায়া কাকে বলে, এই একটা প্রশ্ন, ছায়া কাকে বলে, ছায়া কয় প্রকার ও কী কী। তো কোনো আলোক উৎসের সামনে অস্বচ্ছ বস্তু রাখলে, যার মধ্যে আলো যেতে পারে না আর কি, অস্বচ্ছ বস্তু রাখলে বা থাকলে ওই অস্বচ্ছ বস্তুর পিছনে যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ছায়া বলে। দেখো এখানে আমরা একটা কার্ডবোর্ড রেখে দিয়েছি, কার্ডবোর্ডের সামনে একটা জ্বলন্ত মোমবাতি আছে। তো এই মোমবাতির আলো এখানে বাধা পাচ্ছে কার্ডবোর্ডে, ফলে এই কার্ডবোর্ডের পিছনে, এই অস্বচ্ছ বস্তুর পিছনে একটা গাঢ় অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় ছায়া। তাহলে এখানে দেখো জ্বলন্ত মোমবাতি আর কাঠ হচ্ছে অস্বচ্ছ বস্তু, তার পিছনে ছায়া তৈরি হয়েছে। তাহলে এরপরে দেখো ছায়া কয় রকমের, ছায়া 2 রকমের, ছায়া বা প্রচ্ছায়া এবং উপচ্ছায়া। এবার দেখো নেক্সট, বিন্দু আলোক উৎস এবং বড় অস্বচ্ছ বস্তু রাখলে কি ধরনের ছায়া সৃষ্টি হয় চিত্র এঁকে দেখাও। তো এখানে একটা কার্ডবোর্ড আছে, কার্ডবোর্ডে একটা ছিদ্র আছে, এর মধ্যে দিয়ে আলো ফেলা হয়েছে, আলো। তো প্রথমে আলো যাচ্ছে, এই বস্তুটা আছে অস্বচ্ছ বস্তু, তাহলে এখানে বাধা পাবে, বাধা পেয়ে এর পাশ দিয়ে আলোটা চলে গেল, এখানে এর পাশ দিয়ে আলোটা চলে গেল, গিয়ে এ বিন্দুর এ বিন্দু প্রতিবিম্ব হচ্ছে এ ডট, আর বি বিন্দু প্রতিবিম্ব বি ডট, অর্থাৎ এই বস্তুর ছায়াটা দেখা গেল এবং একটা বড় গাঢ় ছায়া সৃষ্টি হলো। এই ধরনের ছায়াকে বলা হয় প্রচ্ছায়া বা গাঢ় ছায়া। নেক্সট, বিস্তৃত আলোক উৎস এবং বৃহৎ অস্বচ্ছ বস্তুর ছায়া চিত্র অঙ্কন করো। ধরো একটা টর্চ লাইট থেকে আলো, এই অস্বচ্ছ বস্তু, তাহলে এটা বিস্তৃত আলোক উৎস। বৃহৎ মানে এটা বড় অস্বচ্ছ বস্তু, দুটোই বড়। তো এখান থেকে প্রথমে আলোটা এর পাশ দিয়ে গেল, মানে এই যেহেতু বস্তুটা অস্বচ্ছ বস্তু, এটার মধ্যে দিয়ে যেতে পারবে না, তাহলে পাশ দিয়ে প্রথমেই চলে গেল। পরে নেক্সট দেখো আরেকটা আলোকরশ্মি এর পাশ দিয়ে চলে গেল, এবারে আরেকটা আলোকরশ্মি এভাবে গেল, গিয়ে এই বলল, আরেকটা আলোকরশ্মি এভাবে গিয়ে এই গেল। তাহলে এই বস্তুটা 2 রকম ছায়া সৃষ্টি হলো, এখানে হালকা ছায়া, এটা পুরো গাঢ় ছায়া তৈরি হলো, এটা গাঢ় ছায়া হলো, আর এগুলো সব হালকা হালকা ছায়া হলো। এই গাঢ় ছায়াকে বলছে প্রচ্ছায়া এবং হালকা ছায়াকে বলছে উপচ্ছায়া। বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা বই পড়লে আরও ভালো বুঝতে পারবে। আর আমি এই ভিডিওতে যেভাবে বুঝিয়ে দিয়েছি, বুঝতে না পারলে বারে বারে ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা এটা আঁকতেও পারবে এবং বুঝতে পারবে। নেক্সট দেখো সূচিছিদ্র ক্যামেরা, প্রশ্নটা দেখো সূচিছিদ্র ক্যামেরা কাকে বলে, এর গঠন কার্যনীতি লেখো। সূচিছিদ্র ক্যামেরা গঠিত প্রতিকৃতির বৈশিষ্ট্য লেখো। তো সূচিছিদ্র ক্যামেরা হলো আয়তাকার কাঠের বাক্স, যার সামনের দেওয়ালে একটা সূক্ষ্ম বা ছোট সূচের মতো ছিদ্র থাকে, তাকেই সূচিছিদ্র ক্যামেরা বলা হয়। তো গঠন দেখো, সূচিছিদ্র ক্যামেরা হলো একটা আয়তাকার কাঠের বাক্স, এর সামনে একটি ছোট সূচের মতো ছিদ্র থাকে সামনের দেওয়ালে, আর ভিতরের দিকে কালো রং করা থাকে, আর ভিতরের দেওয়ালে একটি ঘষা কাঁচের প্লেট লাগানো থাকে, ভিতরের দেওয়ালে একটা ঘষা কাঁচের প্লেট লাগানো থাকে। তাহলে প্রথমে দেখো একটা বস্তু আছে, এই বস্তু থেকে আলোটা প্রথমে এই পি বিন্দু দিয়ে এই ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে কিউ বিন্দুতে গিয়ে পড়লো, এবং কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি ও বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে
পি ডটে পড়লো, তাহলে মানে কি এই পি ডটের মাথা এখানে চলে গেলো, তাহলে বস্তুটা এখানে একটা যে প্রতিকৃতি সৃষ্টি হলো সেটা উল্টো প্রতিকৃতির সৃষ্টি হলো। অর্থাৎ মানে আলো যে সরলরেখা চলে তার একটা প্রমাণ কিন্তু এই সুচিত্র ক্যামেরা। তো এইটা যদি আলো সরলরেখা না চলতো তাহলে উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হতো না। অর্থাৎ এই আলোটা এর মধ্যে দিয়ে গেল, এখান থেকে এইভাবে গেল, তাহলে এই বস্তুটার উল্টো একটা প্রতিকৃতির সৃষ্টি হলো। তাহলে কার্যনীতির মধ্যে হচ্ছে সুচিত্র ক্যামেরার সামনে একটি জ্বলন্ত মোমবাতি রাখলে মোমবাতির আলোকরশ্মি ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে পি ও কিউ পথে অপর একটা আলোকরশ্মি কিউ ও পি পথে প্রবেশ করে বস্তুটির উল্টো প্রতিকৃতি সৃষ্টি করে। এরপরে দেখো সুচিত্র ক্যামেরায় গঠিত প্রতিকৃতির বৈশিষ্ট্য। এবারে দেখো এখানে তোমাদের বইতে যে এই একটা সুচিত্র ক্যামেরা, তো প্রথমে বলেছে শিখাকে ছিদ্র থেকে, এই ছিদ্রটা হচ্ছে এখানে আছে ছিদ্রটা, শিখাকে এই মোমবাতি শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে। অর্থাৎ ছিদ্র থেকে যদি এই বস্তুটাকে সরাই, মোমবাতিটা সরাই, তাহলে এর ক্ষুদ্র প্রতিকৃতি সৃষ্টি হবে। তারপর দেখো শিখাকে ছিদ্রে যত কাছে আনা হবে, অর্থাৎ এই ছিদ্র শিখাকে কাছে আনা হয়েছে, কাছে আনলে কী হবে, প্রতিকৃতির আকার বড় হবে। নেক্সট, শিখা এবং ছিদ্রের দূরত্ব, শিখা এবং ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত থেকে যদি এই পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ এই দেওয়ালের যে এটা আছে পর্দার দূরত্ব যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিকৃতি বড় হবে। নেক্সট, যদি ছিদ্র ও পর্দার দূরত্ব কমে, অর্থাৎ ছিদ্র এবং পর্দার দূরত্ব দুটি কমে গেল, এটা কমে গেল, ছিদ্রের দূরত্ব কমে এটা কমে আসলো, তাহলে প্রতিকৃতি আকারে ছোট হয়ে যাবে। তাহলে ছিদ্রকে বড় করে দেখো তো প্রতিকৃতি কিছু পরিবর্তন হয় কিনা, অবশ্যই পরিবর্তন হবে। তার কারণ ছিদ্র বড় হলে অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি কিন্তু বড় ছিদ্র, তাহলে মানে ওই প্রতিটি ছিদ্র দিয়ে একটা আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে, ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি সৃষ্টি করবে। তাহলে বৈশিষ্ট্যটা কি আমাদের ভালো জানতে হবে যে শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে, মানে অনেকগুলো আলোর মধ্যে যাবে, প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে। শিখাকে ছিদ্রে যত কাছে আনবে প্রতিকৃতি তত বড় হবে। শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত থেকে ছিদ্র থেকে পর্দার দূরত্ব সরলে প্রতিকৃতি আকার বড় হবে। যদি ছিদ্র ও পর্দার দূরত্ব কমে তবে প্রতিকৃতির আকার ছোট হবে। এইগুলো হলো সুচিত্র ক্যামেরার বৈশিষ্ট্য। এবার দেখো তোমাদের বইতে আমরা যেটা দেখিয়েছি যে এই যে দেখো উপরে যে গাঢ় ছায়া সেটা হলো মানে প্রচ্ছায়া, এবং নিচে যে হালকা ছায়াটা তৈরি হয়েছে এটা হচ্ছে উপচ্ছায়া। তো এইভাবে আঁকা শিখতে হবে। নেক্সট দেখো আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন কাকে বলে? আলো যখন সরলরেখায় চলতে চলতে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়ে তখন দ্বিতীয় মাধ্যমের তল কর্তৃক প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে আলোর কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। অর্থাৎ ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদের বইতে আছে, দেখো প্রথমে দেখো এই একটা ছবি দেওয়া আছে, তো প্রথমে আলো একটা পড়লো, সেটা এই প্রতিফলক তলে বাধা পেলে প্রথম মাধ্যমে আবার আলোর কিছু অংশ ফিরে এলো। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। এবার দেখো প্রতিফলনের বিভিন্ন বিষয় সংক্রান্ত এই ছবিতে আছে, যে কোনটা আপতিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, কোনটা আপতন বিন্দু, কোনটা অভিলম্ব, এবং কোনটা আপতন কোনটা প্রতিফলন কোণ। তো এই কটা বিষয়বস্তু এই আলোর প্রতিফলনে আছে। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে, এই প্রশ্নটার উত্তর হবে যে আলো যখন সরলরেখায় চলতে চলতে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পড়ে তখন দ্বিতীয় মাধ্যমের তল কর্তৃক প্রতিফলিত হয়ে আলোর কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। প্রতিফলিত হয়ে আলোর কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে, আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। নেক্সট, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। অর্থাৎ ছবিটা দেখো যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দু অঙ্কিত অবিলম্ব সর্বদা একই প্রতিফলকের উপরে থাকে, অর্থাৎ একই সমতলে থাকে। নাম্বার টু দেখো আপাতন কোণ ও প্রতিফলন কোণ এর মান সমান হয়। অর্থাৎ আপতন কোণ যদি এখানে দেখো আপতন কোণ যদি এখানে 30 হয় তাহলে প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয় সর্বদা। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। নেক্সট দেখো যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলন
প্রতিফলক অবিলম্ব আপতন কোণ প্রতিফলন কোণ কাকে বলে, চিত্র এঁকে দেখাও। তো এই ছবিটা প্রথমে দেখো যে এখানে বলছে যে পথে মানে একটি আলোক রশ্মি এসে পড়ে কোনো প্রতিফলক তলের উপরে তাকে আপতিত রশ্মি বলা হয়, এবং যে বিন্দুতে পড়ে তাকে আপতন বিন্দু বলে। এটা হচ্ছে আপতন, বি হচ্ছে আপতন বিন্দু, এবং আলোর কিছু অংশ এই প্রতিফলক মানে এক্স বি ওয়াই প্রতিফলকের উপর পড়ে মানে এখানভাবে এইভাবে না গিয়ে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। তাহলে যে আলোটা প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে বলেছে প্রতিফলিত রশ্মি। এই এবং আপতন বিন্দুতে যে লম্ব টানা হয়, এই যে বিডি লম্ব এটাকে হচ্ছে অভিলম্ব বলা হয়। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপতন কোণ বলা হয়, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলা হয়। তার এই সংজ্ঞাগুলো মোটামুটি জানতে হবে। এবং যে বিন্দুতে আপতিত রশ্মি যে বিন্দুতে পড়ে তাকে আপতন বিন্দু, এই বিটা হচ্ছে আপতন বিন্দু, বিসি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবি হচ্ছে আপতিত রশ্মি, বিডি হচ্ছে অভিলম্ব, এবং কোণ এ বিডি এই কোণটা এ বিডি এই কোণটা হলো আপতন কোণ, এবং সিবিডি এটা হলো প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। নেক্সট, তাহলে এগুলো সূত্র আমরা এখানে লিখে দিয়েছি যে আপতিত রশ্মি কাকে বলে। তো দেখো যে আলোক রশ্মি প্রতিফলক বা আয়নার উপরে পড়ে, প্রতিফলক বা আয়না, একটা প্রতিফলকের উদাহরণ হচ্ছে আয়না। তো এটা যেটা পড়েছে, যে আলোক রশ্মিটা এই প্রতিফলক তলের উপরে পড়ে তাকে বলছে আপতিত রশ্মি। নেক্সট দেখো বলছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলক তলের উপরে পড়ে যে আলোক রশ্মি ফিরে যায় তাকে প্রতিফলিত মানে আলোক রশ্মি। এটা ফিরে গিয়েছে বাধা পেয়ে, অর্থাৎ এইভাবে যাওয়ার কথা কিন্তু প্রতিফলক তলে বাধা পেয়ে এইভাবে চলে গিয়েছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপরে দেখো নেক্সট হচ্ছে যে আপতন বিন্দু কাকে বলে, এই প্রশ্নটা। যে প্রতিফলক তলের উপরে যে বিন্দুতে আপতিত রশ্মি এসে পড়ে তাকে আপতন বিন্দু বলা হয়। প্রতিফলক কাকে বলে, যে তলের উপরে আলোক রশ্মি এসে পড়ে তাকে প্রতিফলক বলা হয়। যেমন আয়না একটা প্রতিফলক, দেওয়াল, মসৃণ দেওয়াল বা যে কোনো দেওয়াল একটা প্রতিফলক। তো অভিলম্ব, প্রতিফলকের উপরে আপতন বিন্দুতে যে লম্ব টানা হয় অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয়। আপতন কোণ মানে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপতন কোণ বলে, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলা হয়। এবারে নেক্সট একটা প্রশ্ন আছে যে আপতন কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি বা 70 হলে প্রতিফলন কোণ কত হবে। অর্থাৎ আপতন কোণ যেটা হবে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আমরা এটা সূত্রে জানি। তাহলে এক্ষেত্রে হবে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তাহলে এখানে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও 30 ডিগ্রি হবে। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপতন কোণ 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে। তাহলে আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণ করা মানে হলো যে দর্পণের উপরে লম্বভাবে আপতিত হওয়া। এক্ষেত্রে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে আপতন কোণ হবে 0, তাহলে অবশ্যই প্রতিফলন কোণও 0 হবে। যেহেতু লম্বভাবে পড়েছে, তাহলে লম্বভাবে পড়লে বলেছে যে 90 ডিগ্রি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে পড়ার আপতিত হওয়ার অর্থ দর্পণের উপর লম্বভাবে আপতিত হওয়া। তাহলে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে আপতন কোণ 0 হবে, তাহলে সেই সূত্রে প্রতিফলন কোণও 0 হবে। নেক্সট, তো এখানে দেখো নেক্সটের যে প্রশ্নটা আছে যে আলোর প্রতিফলন কয় প্রকার ও কী কী। আলোর প্রতিফলন 2 প্রকার, যথা নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট দেখো নিয়মিত প্রতিফলন কাকে বলে, যখন মসৃণ তলে আলোর প্রতিফলক অর্থাৎ আলোর প্রতিফলক তল যখন মসৃণ হয়, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন বলা হয়। যেমন একটা মসৃণ তল, আয়নার উপরে আলোগুলো পড়েছে এবং নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ আয়নার প্রতিফলক চকচকে স্টিলের মসৃণ বাটি প্রতিফলকের উদাহরণ। বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়। যেমন মাটির দেওয়াল, সিনেমার পর্দা, গাছপালার উপর আলো প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলন উদাহরণ। ছবিটা দেখো যে এ বড় খে বড় তল, তার উপরে আলো পড়ে, দেখো এই পড়েছে এই চলে গিয়েছে, এই পড়েছে এই চলে গিয়েছে। অর্থাৎ এখানে আপতন কোণ ও প্রতিফলন কোণ কিন্তু সমান হয় না, এবং প্রতিফলনের পরে রশ্মিটা এলোমেলোভাবে চলে যায়। এখানে এই আলোক রশ্মিটা এই পড়েছে এই গিয়েছে, এখানে এই পড়েছে এই গিয়েছে, আবার এখানে এই আলোটা এখানে পড়েছে নিচের দিকে, মানে তলটা উঁচু নিচু এ বড় খে বড়, তাহলে এইভাবে চলে গিয়েছে, আবার এই পড়েছে এইভাবে গিয়েছে। এখানে দেখা যায় এখানে যে মানে আপতন কোণ প্রতিফলন কোণ কিন্তু কখনোই সমান হয় না। এবার দেখো নেক্সট যেটা আছে
সেটা একবার যে পার্থক্য লেখো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের তফাৎ কী। নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হতে হবে, মসৃণ হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হয়। নিয়মিত প্রতিফলনে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, বিক্ষিপ্ত প্রতিফলনে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয় না। নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট পরের দিন আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোর যে আলো এবং আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। আবার মোটামুটি 3টি ভিডিও এই আলোর চ্যাপ্টারে তোমাদের দিতে হবে, কারণ বিষয়টা সম্পূর্ণ আলাদা আলাদা আসে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, বর্ণালী এভাবে আসে, তাই জন্য ভিডিওটা পরপর 3টে দেওয়া হবে আলোর উপরে। তো বুঝতে যদি না পারো তোমরা, তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাও, কমেন্ট করে যে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমরা প্রথম চ্যাপ্টার দিয়েছি, এরকম পরপর ভৌত বিজ্ঞান অর্থাৎ পরিবেশ এবং বিজ্ঞান সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়গুলো পরপর দেওয়া হবে। তো যারা এই চ্যানেলের সঙ্গে অর্থাৎ স্টাডিজ ওয়ার্ল্ড এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো, তাহলে অবশ্যই তোমরা বিজ্ঞানে ভালো স্কোর করতে পারবে। আর বুঝতে তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।